Good morning, dear student. Welcome to the way of solution number 1 study channel West Bengal. তো আমি তোমাদের ডাটান স্যার, তোমরা এখন পাচ্ছ জিকে ইউনিভার্স থেকে জিওগ্রাফির আরো একটি ক্লাস নাম্বার 11। তো আমরা জিওগ্রাফি থেকে দেখতে পাচ্ছ প্রায় সপ্তাহে একটি বা দুটি ক্লাস কিন্তু নিচ্ছি। বিভিন্ন টপিক ভিত্তিক ক্লাসও কিন্তু আমি আবার নিচ্ছি। প্রত্যেকে যারা কানেক্ট আছো, ভূগোল থেকে আমাদের 11তম সেশন শুরু হচ্ছে। এখানে আমরা বিভিন্ন ধরনের কোশ্চেন বিভিন্ন চ্যাপ্টার থেকে আলোচনা করব। তো আমাদের যে ক্লাস রুটিন আছে, জুলাই মাসের যে রুটিন তোমরা পাচ্ছ, মিক্সড জিকে ক্লাস পাচ্ছ আমার সকাল 7:30 থেকে। তো এই ক্লাসের ভিতরেই কোনোদিন ইতিহাস, কোনোদিন সায়েন্স, ঠিক আছে, কোনোদিন ভূগোল বা অন্যান্য টপিক ভিত্তিক ক্লাস কিন্তু আমি নিচ্ছি। প্রত্যেকে আমাদের টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশনে কানেক্ট থাকো। সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক তোমরা এখানে পাবে। এবং আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি TWS একাডেমি অ্যাপে, এই অ্যাপ তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। তো এখানে আমাদের যে সমস্ত নতুন ব্যাচগুলো শুরু হয়েছে তার মধ্যে এটা আছে এসএসসি ফাউন্ডেশন 2025-26-এর জন্য জিডি এমটিএস এবং সিএইচএসএল এর পরীক্ষার্থী যারা আছো, এই একটা ব্যাচ নিলে কিন্তু টোটালটা তোমাদের সিলেবাস কমপ্লিট হবে, ঠিক আছে। পাশাপাশি ডাব্লিউবিপি কেপির জন্য প্র্যাকটিস ব্যাচ এটাও শুরু হয়েছে, খুবই নিউ ব্যাচ। তো এছাড়াও অন্যান্য ব্যাচ রয়েছে আমাদের স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি, গ্রুপ ডি বা এসএলএসটির যে ব্যাচগুলো চলছে এগুলো আছে। আচ্ছা, ডাব্লিউবিপি কেপি বললাম, কম্বাইন্ড ফাউন্ডেশন 5.0, এই ব্যাচগুলো রানিং আছে। তো চলো আমরা আজকে ভূগোল থেকে বিভিন্ন ডাব্লিউবিসিএস এর কোশ্চেন থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং অন্যান্য কোশ্চেন আলোচনা করব। প্রথম প্রশ্ন, তেলেঙ্গানা একটি পূর্ণ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে কবে? প্রত্যেকে অ্যান্সার করবে। কোশ্চেন নাম্বার 1, সহজ প্রশ্ন, কি হবে সঠিক উত্তর? তো তেলেঙ্গানা আমরা কি জানি, অন্ধ্রপ্রদেশ ভেঙে কিন্তু গঠিত হয়েছে তেলেঙ্গানা। প্রথম একটা প্রশ্ন আসে যে ভাষার ভিত্তিতে প্রথম যে রাজ্য গঠিত হয়েছিল ভারতবর্ষে সেটি হচ্ছে অন্ধ্রপ্রদেশ 1956 সালে। তো এটা আবার অন্ধ্রপ্রদেশ ভেঙে হয়েছে তেলেঙ্গানা 2014 সালে। তোমরা এখানে অ্যান্সার করতেই পারো, 2014 সালের 2রা জুন এটা সঠিক উত্তর হয়ে যাবে। এবং তেলেঙ্গানা আমরা বলতে পারি এটি হচ্ছে ভারতের নবীনতম রাজ্য, বলতে পারি নবীনতম রাজ্য। এবং এখানে একটা বিষয় বোঝার আছে, সেটি হচ্ছে এই তেলেঙ্গানা সেই সময় 14 সালে 29তম রাজ্যের মর্যাদা পায়। কততম? 29তম রাজ্যের মর্যাদা পেয়েছিল 2014 সালে। কিন্তু 2019 সালে এসে আমরা যখন দেখছি জম্মু কাশ্মীর যেটি রাজ্য ছিল ওটা ভেঙে দুটো ইউনিয়ন টেরিটরি হয়ে গেছে, অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চল। তাহলে এটি আমরা 29তম রাজ্য হিসেবেও পাচ্ছি, আবার 28তম রাজ্য হিসেবেও পাচ্ছি। অ্যাকচুয়ালি তাহলে মানে যেহেতু রাজ্য জম্মু কাশ্মীর নেই, সেহেতু এটা আমরা 28তম বলতেও পারি, কিন্তু আমরা নবীনতম রাজ্য বললে পারফেক্ট অ্যান্সারটা আসে। অ্যাকচুয়ালি এটা যখন হয়েছিল 29তম রাজ্য হিসেবে গঠিত হয়েছিল। যাই হোক, তাহলে মনে রাখতে হবে তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ। ধনেখালি কি জন্য বিখ্যাত? এই ধনেখালি এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে ডব্লিউবিসিএস কোশ্চেন করাচ্ছি, 2019 এসেছিল, ঠিক আছে। ডব্লিউবিসিএস প্রিলিমস 2019 সালে এসেছিল কোশ্চেনটি। ধনেখালি বলতে হবে এই শহরটি বা এই জায়গাটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? তো বলতে পারবে কোন শিল্পের জন্য বিখ্যাত? তাঁত শিল্প, কাগজ শিল্প, পাট শিল্প নাকি চর্ম শিল্প? কি হবে এখানে রাইট অ্যান্সার? ধনেখালি জায়গাটি বিখ্যাত হচ্ছে তাঁত শিল্পের জন্য। অপশন এ যারা করেছে তোমাদের অ্যান্সার কিন্তু সঠিক হয়েছে, তাঁতের জন্য বিখ্যাত। তো এই সম্পর্কিত যে ইনফরমেশন গুলো আমরা মনে রাখতে পারি সেটি হচ্ছে ধনিয়াখালী বা ধনেখালি এই জায়গাটি পশ্চিমবঙ্গের হুগলি জেলার চুঁচুড়া মহকুমার একটি প্রশাসনিক বিভাগ। তো এটি তাঁত শিল্পের জন্য বিখ্যাত। এটা একটা শাড়ি সংখ্যা তাঁতের শাড়ির জন্য বিখ্যাত এবং এটি জিআই ট্যাগ প্রাপ্ত, ঠিক আছে। জিওগ্রাফিক্যাল যে ইন্ডিকেশন বলা হয়, ভৌগোলিক সূচক প্রাপ্ত এই ধনেখালির তাঁতের শাড়ি, ঠিক আছে। এছাড়াও আমাদের পশ্চিমবঙ্গের শান্তিপুর, ফুলিয়া, তো এগুলো ঐতিহ্যবাহী বা ঐতিহ্যশালী হস্তচালিত তাঁত শাড়ির জন্য সুপরিচিত। পরবর্তী কোশ্চেন নাম্বার 3, তিস্তা নদীর পশ্চিম ভাগ যে নামে পরিচিত? এটাও কিন্তু পরীক্ষায় এসেছিল 2019 সালের ডব্লিউবিসিএস প্রিলিমসের। যদি সহজ প্রশ্ন কিন্তু বহুবার পরীক্ষায় দেয় তিস্তা নদীর পশ্চিম ভাগ এবং পূর্ব ভাগ। তিস্তা নদীর পশ্চিম ভাগ
আমরা কি জানি? তরাই, ডুয়ার্স, তাল, দিয়ারা। তিস্তা নদীর উৎস যদি আমরা দেখি, সিকিমের জেমু হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে। সিকিমের জেমু হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে এবং এটি সিকিম থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। প্রবেশ করে বাংলাদেশের যেটা ব্রহ্মপুত্র, বাংলাদেশের যমুনা নদী, সেখানে মিশেছে বা পতিত হয়েছে। তাহলে পতনস্থল বাংলাদেশের যমুনা নদী। পতনস্থল বাংলাদেশের যমুনা নদী। যমুনা নদী তাহলে অ্যাকচুয়ালি কোন নদী? যমুনা নদী এটি প্রকৃতপক্ষে আমরা যে নদীকে বলছি ব্রহ্মপুত্র নদ। ব্রহ্মপুত্র নদ সেটাই হচ্ছে বাংলাদেশের যমুনাতে পতনস্থল আমরা বলতে পারি। এবং তিস্তা নদীর পশ্চিম ভাগটা তরাই। ধরো একটা নদী এইভাবে চলে আসছে, তাহলে এর পশ্চিম ভাগ মানে এই দিকটা ভৌগোলিক ম্যাপ অনুযায়ী ওয়েস্ট, আর এই দিকটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ডুয়ার্স। ডুয়ার্স তাহলে পূর্ব ভাগ হচ্ছে ডুয়ার্স। ডুয়ার্স হচ্ছে পূর্ব ভাগ, মনে রাখতে হবে। তরাই অঞ্চলে আমরা দার্জিলিং বলতে পারি এবং ডুয়ার্স অঞ্চলে জলপাইগুড়ি পড়ছে। তরাই কথার অর্থ হচ্ছে স্যাঁতস্যাঁতে, ডুয়ার্স কথার অর্থ হচ্ছে ডোর, যেটাকে আমরা বলছি দরজা। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো এখানে আসে। এবং তিস্তা নদী সম্পর্কে আমরা যদি বলি, তিস্তা নদী উত্তরবঙ্গে ত্রাসের নদী এবং তিস্তা নদীর জলবন্টন বিতর্ক নিয়ে সব থেকে বেশি ভারতের সঙ্গে বাংলাদেশের যে নদী নিয়ে বিতর্ক হয় সেটি হচ্ছে তিস্তা নদী নিয়ে। ঠিক আছে, আচ্ছা পরবর্তী কোশ্চেন, জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত? সহজ প্রশ্ন হলেও এইগুলো কিন্তু বারবার পরীক্ষায় এসছে। জলপাইগুড়ি শহর এটি কোন নদীর তীরে অবস্থিত? উত্তর কি হবে? জলপাইগুড়ি শহর এটি তিস্তা ও করলা নদীর তীরে অবস্থিত। অপশন এ যারা করেছো তোমাদের অ্যান্সার সঠিক হয়েছে। পরবর্তী কোশ্চেন হচ্ছে রাম্মাম জলবিদ্যুৎ প্রকল্পটি এটি কোথায় অবস্থিত? রাম্মাম জলবিদ্যুৎ প্রকল্পটি এটি কোথায় অবস্থিত? পুরুলিয়া, বাঁকুড়া, জলপাইগুড়ি নাকি দার্জিলিং? কি হবে এখানে সঠিক উত্তর? রাম্মাম জলবিদ্যুৎ প্রকল্প। আচ্ছা এখানে একটা প্রশ্ন তোমাদেরকে আমি করব যে ভারতে প্রথম জলবিদ্যুৎ প্রকল্প চালু হয় কোথায়, কোন সালে? ভারতে প্রথম হাইড্রো পাওয়ার প্রজেক্ট, যেটাকে আমরা বলি জলবিদ্যুৎ প্রকল্প, জলবিদ্যুৎ প্রকল্প চালু হয়েছিল সিদ্রাপং। জায়গাটার নাম তোমরা অনেকেই জানো, তাই তো? সিদ্রাপং কোথায়? দার্জিলিং জেলায়। সিদ্রাপং এখানে, যেটা পড়ছে আমাদের দার্জিলিং জেলাতে। এবং এটা 1897 সালে, স্বাধীনতার আগে। এবং এই যে রাম্মাম জলবিদ্যুৎ প্রকল্প, এটাও দার্জিলিং এই পড়ছে। ঠিক আছে, জেলাগত দিক থেকে দার্জিলিং জেলায় পড়ছে। পরবর্তী কোশ্চেনে আসছি, নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক নয়? কোন জোড়াটি সঠিক নয়? ভিতরকণিকা, অলিভ রিডলে কচ্ছপ, দলমা পাহাড়, বন্য হাতি, কাজিরাঙ্গা একশৃঙ্গ গন্ডার, দাচিগ্রাম বা দাচিগাম এশীয় সিংহ। এখানে কোনটা সঠিকভাবে ম্যাচ করছে না? ভিতরকণিকা এটি একটি অভয়ারণ্য, এটি একটি ন্যাশনাল পার্ক। কোথায় আছে? উড়িষ্যাতে আছে। এবং এটি অলিভ রিডলে কচ্ছপ এই প্রজাতির জন্য বিখ্যাত আছে। এটা সঠিক আছে, এটা সঠিক আছে। দলমা পাহাড় কোথায় বলতো? ভিতরকণিকা। তাহলে এটা কি বললাম? উড়িষ্যাতে আছে। উড়িষ্যা রাজ্যে দলমা পাহাড় আছে ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ড জেলার দলমা পাহাড়ে আমরা যদি দেখি বন্য হাতি পাওয়া যায়, এটাও সঠিক আছে। কাজিরাঙ্গা কোথায় আছে? কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক এটি আছে আসামে, এটাও একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। তাহলে এটাও সঠিক। তাহলে ভুল আছে কোথায়? দাচিগ্রাম এশীয় সিংহ এখানে পাওয়া যায় না। দাচিগ্রাম যেটা আমরা জানি জম্মু কাশ্মীরে পড়ছে। এবং এই দাচিগ্রাম এটি হচ্ছে এই জাতীয় উদ্যানটি, এশীয় সিংহ পাওয়া যায় না এখানে, মূলত কাশ্মীরি হরিণ পাওয়া যায়, যেটাকে ওখানকার স্থানীয় ভাষায় বলা হয় হাঙ্গুল।
হাঙ্গুল বলা হয় ওদের ভাষায়। তাহলে হাঙ্গুল এটি হচ্ছে ওই দাচিগ্রাম ন্যাশনাল পার্কে আমরা পেয়ে থাকি। ক্লিয়ার? তাহলে অপশন ডি এটা কিন্তু সঠিক নয়। তাহলে অপশন ডি তাহলে কি হতো, যদি কাশ্মীরি হরিণ থাকতো বা হাঙ্গুল থাকতো, সঠিক উত্তর কোথা। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গের নিচের কোন জেলাটি ছিল না? দেখো কোশ্চেনটি এন্ড হয়েছে কোথায় এসে, এখানে এসে এন্ড হয়েছে। এইরকম প্রশ্ন পরীক্ষায় পাবে, তোমরা পেয়েছো অলরেডি, বলার কিছু নেই, অবশ্যই পাবে এই ধরনের না নয় রিলেটেড প্রশ্ন, এবং সেটা একদম ঠিক এন্ডে থাকবে। তুমি প্রশ্নটা পড়বে এটা, কিন্তু উত্তর কি হবে ম্যাচ করতে পারবে না। তো এখানে আমরা অপশনে আসছে কোচবিহার, হাওড়া, দার্জিলিং নাকি মুর্শিদাবাদ। কোন জেলাটি স্বাধীনতা লাভের সময় ছিল, অর্থাৎ 1947 সালে পশ্চিমবঙ্গে কটি জেলা ছিল আগে বলো। 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীন হচ্ছে, এবং সেই সময় যদি আমরা দেখি পশ্চিমবঙ্গে জেলা ছিল মাত্র 14টি, এখন 23টি। তো তখন ছিল 14টি, এবং কোচবিহার কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে ছিল না, ওটা ছিল বাংলাদেশের মধ্যে। তাহলে অপশন এ যারা করেছে তোমাদের অ্যান্সার সঠিক হয়েছে। এখানে কোচবিহার 29শে জানুয়ারি 1950 সালে পশ্চিমবঙ্গের সাথে একটি জেলা হিসাবে যুক্ত হয়। স্বাধীনতার সময় পশ্চিমবঙ্গে 14টি জেলায় বিভক্ত ছিল। এই 14টি জেলার নামটা একটু নোট করে নেবে। বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, কলিকাতা, যেটা নাম ছিল তখন কলিকাতা, এখন কলকাতা, দার্জিলিং ছিল, জলপাইগুড়ি, হুগলি, হাওড়া, মালদা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম দিনাজপুর ছিল। এটা পরে পশ্চিম দিনাজপুরটা ভেঙে উত্তর দক্ষিণ দিনাজপুর হয়েছে। এবং 24 পরগনা, 24 পরগনা যেটা এখন আমরা উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা নামে জানি। পশ্চিম দিনাজপুর আমাদের পশ্চিমবঙ্গে ছিল, আর পূর্ব দিনাজপুরটা ছিল বাংলাদেশে, কিন্তু বাংলাদেশে ওটা আছে। আর আমাদের পশ্চিম দিনাজপুরটা ভেঙে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর হয়ে গেছে। তো এখানে অনেক ভাগ পরবর্তীতে হয়েছে। পরবর্তী দার্জিলিং ভেঙে কালিম্পং, জলপাইগুড়ি ভেঙে আলিপুরদুয়ার হয়েছে, তাই তো? আচ্ছা, মেদিনীপুর ভেঙেছে, মেদিনীপুর ভেঙে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, আবার পশ্চিম মেদিনীপুর ভেঙে ঝাড়গ্রাম হয়েছে, বর্ধমান ভেঙে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান হয়েছে। তো এইগুলো তো ভাঙতে ভাঙতে 23টা জেলায় এখন দাঁড়িয়েছে বর্তমানে। আচ্ছা, পশ্চিমবঙ্গের কোথা থেকে কোথায় প্রথম রেলপথ চালু হয়? হাওড়া হুগলি, হাওড়া থেকে রানীগঞ্জ, হাওড়া থেকে বর্ধমান, শিয়ালদা থেকে নৈহাটি। কোশ্চেন নাম্বার 8, পশ্চিমবঙ্গের কোথা থেকে কোথায় প্রথম রেলপথ চালু হয়? আমরা জানি ভারতের রেলপথ চালু হয় কত সালে? 1853 সালে। আর পশ্চিমবঙ্গে চালু হয়েছিল কবে রেলপথ? 1854 সালে, এবং সেটি হচ্ছে হাওড়া টু হুগলি। অপশন এ যারা করেছো তোমার অ্যান্সার সঠিক আছে। তো এইগুলো তোমরা অলরেডি জানো, হাওড়া টু হুগলি 1854 সালে। তো ভারতের রেল ব্যবস্থার জনক বলা হয় লর্ড ডালহৌসিকে, কারণ তার সময় ভারতের রেলপথ বা রেল চলাচল প্রথম শুরু হয়েছিল 1853 সালে বোম্বে টু থানে প্রথম। পরবর্তী বছরে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে হাওড়া থেকে হুগলি, এইভাবে আস্তে আস্তে রেলপথটা বিস্তারিত হয়েছে। পরবর্তীতে আমরা যদি দেখি বৈদ্যুতিক রেল চালু হয়েছে 1925 সালে। আমাদের কলকাতাতে মেট্রো রেল চালু হয়েছে 1984 সালে। তো এইগুলো কিন্তু আমি একদিন ক্লাসে করেছি ভারতের রেল ব্যবস্থা থেকে রেলওয়ে জোনের মধ্যে। আচ্ছা, নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেনি? তাহলে কর্কট ক্রান্তি রেখা যেটি আমরা জানি 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, এই কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেনি কোন রাজ্যের মধ্য দিয়ে? মিজোরাম, ত্রিপুরা, উড়িষ্যা নাকি মধ্যপ্রদেশ? কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, সবগুলো পরীক্ষায় আসা প্রশ্ন, ঠিক আছে? এমন নয় যে আমি তো ভূগোল থেকে টোটালি আলাদা, যার ভূগোলটা খুব ইম্পর্টেন্ট। অনেকে ভূগোলটা গুরুত্ব দাও না, কিন্তু পরীক্ষায় দেখা যায় ভূগোলের জন্যই অনেক সময় 1-2 জন্য আর হয় না, চান্স হয় না, এরকম অনেকেই আছে। তো কর্কটক্রান্তি রেখা সম্পর্কে আমরা জানি, এবং এই কর্কটক্রান্তি রেখা ভারতের 8টি রাজ্যের উপর দিয়ে গেছে। কটি রাজ্য? 8টি রাজ্যের উপর দিয়ে গেছে, এবং সেটি হচ্ছে মিজোরাম, ত্রিপুরা, মধ্যপ্রদেশ আছে, উড়িষ্যার উপর দিয়ে যায়নি, আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়েও গেছে। তো এটা আমরা মনে রাখবো, কর্কটক্রান্তি রেখা 8টি রাজ্যের মধ্য দিয়ে গেছে। গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম। তাহলে এই 8টি রাজ্য তোমাদের কিন্তু মনে রাখতে হবে, 8টি রাজ্য কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? প্রত্যেককে বলবো মনে রাখো, কারণ পরীক্ষা অনেক সময় এখানে উড়িষ্যা না দিয়ে তোমাকে দিয়ে দিল বিহার,
বিহার কিন্তু এর মধ্যে নেই, বা উত্তরপ্রদেশ দিয়ে দিল। অনেক সময় এটা বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয়। তাহলে মনে থাকবে 8টি রাজ্য কি কি? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম। আচ্ছা, পরবর্তী কোশ্চেন হচ্ছে শোলা নামক অরণ্য এটি দেখা যায় ভারতের কোন অঞ্চলে? হিমালয় পর্বতে, পশ্চিম ঘাট পর্বতে, বিন্ধ্য পর্বতে, পূর্বঘাট পর্বতে। শোলা অরণ্য, শোলা নামক অরণ্য এটি কোন অঞ্চলে দেখা যায়? এটাও ডব্লিউবিসিএস এ আসা প্রশ্ন। এই প্রথম 10টা প্রশ্ন 2019 সালে ডব্লিউবিসিএস প্রিলিমসে এসেছিল। শোলা অরণ্য এটি দেখা যায় ভারতের পশ্চিম ঘাট পর্বতে। পশ্চিম ঘাট পর্বতমালা যদি আমরা দেখি সেই ভারতের মানচিত্রে, গুজরাট থেকে এই শুরু হচ্ছে নিচে পর্যন্ত, এইরকম জায়গায় আছে পশ্চিম ঘাট পর্বতমালা। অনেকটা রিজিয়ন আছে, অনেকটা রাজ্য আছে, এবং এখানে আমরা ইনফরমেশন যদি দেখি যে ভারতের এই যে শোলা অরণ্য এটি দেখা যায় দক্ষিণ ভারতের পশ্চিম ঘাট পর্বতমালায়, বিশেষ করে কেরালা, কর্ণাটক এবং তামিলনাড়ু উচ্চভূমি অঞ্চলে এই অরণ্য সাধারণত উপত্যকা অঞ্চলে পাওয়া যায় এবং পাহাড়ি তৃণভূমির সাথে মিশে থাকে। এখানে অরণ্য এটা যে খুব বড় বড় গাছ হয় তা নয়, মূলত তৃণভূমি এটা দেখা যায়। গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? গারো পাহাড়, আগে বলো গারো পাহাড়টা কোন রাজ্যে পড়ছে? তো আমরা একটা ক্লাস নিয়েছিলাম বিভিন্ন পাহাড় পর্বত ভূপ্রকৃতি থেকে, একটা ক্লাস কিন্তু কয়েকদিন আগের সপ্তাহে নিয়েছি, তোমরা পেয়েছো। সেখানে কয়েকটা এমসিকিউ এই সমস্ত ছিল। গারো পাহাড়, নকরেক পাহাড় এগুলো কোথায়? মেঘালয়। গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে নকরেক, এবং এটি কোথায় পড়ছে? এই নকরেক অ্যাকচুয়াল গারো পাহাড়টা মেঘালয় মালভূমিতে পড়ছে। মেঘালয় শিলং মালভূমিতে পড়ছে। মেঘালয়ের শিলং মালভূমি আছে, শিলং মালভূমিতে আছে, শিলং মালভূমিতে আছে এই গারো পাহাড়। এই গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হাইয়েস্ট পিক হচ্ছে নকরেক, এবং মনে রাখতে হবে এটি আছে মেঘালয় রাজ্যে, পড়ছে মেঘালয় রাজ্যে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন, পটকাই ভূমি সীমান্ত নির্দেশ করে কোন জায়গাগুলো? পটকাই ভূমি সীমান্ত নির্দেশ করে কোথায়? অরুণাচল প্রদেশ, মায়ানমার, মণিপুর, নাগাল্যান্ড। অপশন সি আছে অসম, মেঘালয়। অপশন ডি মেঘালয় নাকি নাগাল্যান্ড। কোশ্চেনটা বোঝা যাচ্ছে? তো এখানে প্রশ্নটা হচ্ছে এই যে পাটকাই একটা ভূমি, পাটকাই একটা পর্বত আছে, আমরা সেটা দেখবো অরুণাচল প্রদেশ এবং মায়ানমারের সীমান্ত নির্দেশ করে। মূলত পাটকাই একটা পর্বত শ্রেণী আছে। পাটকাই রেঞ্জ অরুণাচল প্রদেশ এবং মায়ানমারের মধ্যে একটি প্রাকৃতিক সীমান্ত তৈরি করে। এটি ভারত ও মায়ানমার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পর্বত শ্রেণী, যা এই দুটি দেশের মধ্যে সীমান্ত রেখা তৈরি করেছে। আবার একটা প্রশ্ন আমরা দেখি, ভারত এবং মায়ানমারের সীমান্তে রয়েছে লুসাই পর্বত শ্রেণী, সেটাও আছে, এটাও আছে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন, আরব মালভূমি এটা কোন অঞ্চলে পড়ছে? দক্ষিণ পশ্চিম এশিয়ায়, দক্ষিণ পূর্ব এশিয়ায়, উত্তর পশ্চিম এশিয়ায় নাকি উত্তর পূর্ব এশিয়াতে? কি বলা হচ্ছে? আরব মালভূমি। তো এটা এশিয়ার কোন অংশে পড়ছে? কোশ্চেন নাম্বার 13, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বলো কি হবে এখানে সঠিক উত্তর? আরব মালভূমি এটি এশিয়ার দক্ষিণ পশ্চিম অংশে পড়ছে। তাহলে এই যেগুলো তোমরা পারবে না অবশ্যই নোট করে নেবে। যে কোশ্চেনটা দেখবে ভুল হয়েছে বা যেটা তুমি পারোনি সেই কোশ্চেন অবশ্যই নোট করবে, যেটা তুমি পেরেছো সেটা পরেও কিন্তু তুমি পারবে। ঠিক আছে, আচ্ছা, বাংলার প্রথম মুদ্রণখানা বা প্রিন্টিং প্রেস কোথায় স্থাপিত হয়েছিল? বাংলায় প্রথম মুদ্রণখানা বা প্রিন্টিং প্রেস বা ছাপাখানাও বলতে পারো, কোথায় স্থাপিত হয়েছিল? বাঁকুড়াতে, কলকাতা, বারাসাত নাকি হুগলি? তো এখানে সঠিক উত্তর কি হবে? ভারতে প্রথম সংবাদপত্র চালু হয় কত সালে? 1780 সালে। জেমস অগাস্টাস হিকি, হিকির বেঙ্গল গেজেট। 1780-র আগে কিন্তু এই প্রিন্টিং প্রেস হয়েছে, নয়তো তো প্রিন্ট হবে না। সংবাদপত্র কিভাবে প্রিন্ট হবে এটা মনে রাখবে। এবং এটা হয়েছিল হুগলিতে, হুগলির
চুঁচুড়াতে হয়েছিল। হুগলির চুঁচুড়াতে বর্তমান যেটা সেখানেই হয়েছিল, এবং বাংলায় প্রথম মুদ্রণ যন্ত্রটি এটা 1778 সালের দিকে হুগলিতে মিস্টার অ্যান্ড্রুজ প্রতিষ্ঠা করেছিলেন। এখানে হালহেদের ব্যাকরণ প্রথম ছাপা হয়েছিল। হালহেদের ব্যাকরণ প্রথম ছাপা হয়েছিল। যাই হোক, এখানে তোমরা অনেক জায়গায় সার্চ করলে পাবে হুগলির শ্রীরামপুর, চুঁচুড়াই মনে রাখবে, যাই হোক হুগলি মনে রাখলেই হবে। 1777-78 এই সময়, এবং সমসাময়িক এই হুগলির পরবর্তীতেই কলকাতা, সেটা 1778, সেটাও 78 সালে প্রথম হুগলিতে হয়েছে, তারপর কলকাতাতে হয়েছিল, এবং সেটা এই জেমস আগাস্টাস হিকি তাদের দ্বারা, ঠিক আছে, ব্যাপটিস্ট মিশনারিরা সেটা পরিচালনা করত, এবং সেটা 1778 সালের দিকে। তাহলে সমসাময়িক কিন্তু শুধু হুগলিতে, পাশাপাশি পরবর্তীতে কলকাতাতে প্রতিষ্ঠিত হয়। 38তম প্যারালাল বিভক্ত করে কোন দুটি দেশের? আচ্ছা, এই যে প্যারালাল, ম্যাকমোহন লাইন, ডুরান্ড লাইন, ঠিক আছে, পক প্রণালী বিভিন্ন দেশকে বিচ্ছিন্ন করেছে, বিভিন্ন প্রণালী হোক বা লাইন হোক, ঠিক আছে, যেমন র্যাডক্লিফ লাইন, সার্ক্রিক, এইগুলো নিয়ে কিন্তু আমি একটা ক্লাস তোমাদেরকে নেব এই সপ্তাহতেই, ঠিক আছে। 38তম প্যারালাল যেটি বিভক্ত করে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া এই দুটি দেশকে। মূলত এই উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া এটি বিভক্ত হচ্ছে 38তম প্যারালাল দ্বারা। এটি একটি সামরিক সীমানা যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1945 সালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন দ্বারা নির্ধারিত হয়েছিল এই সময়। আচ্ছা, পরবর্তী কোশ্চেন হচ্ছে, একটি জাহাজ যখন আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করে পশ্চিম থেকে পূর্ব দিকে, ভালো করে ডিরেকশনটা মনে রাখবে, পশ্চিম থেকে পূর্ব দিকে, ওয়েস্ট টু ইস্ট, তখন সে কি হবে? অর্ধেক দিন এগিয়ে যাবে, অর্ধেক দিন পিছিয়ে যায়, একদিন পিছিয়ে যায়, একদিন এগিয়ে যায়। কেসটা কি হবে? একটা জাহাজ ধর প্রশান্ত মহাসাগরের মধ্য বরাবর একটা লাইন আছে, যেটাকে ইন্টারন্যাশনাল ডেট লাইন বা আন্তর্জাতিক তারিখ রেখা হিসেবে বিবেচনা করা হয়। তো এখানে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, যে কোনো জাহাজ, ধরো এই যে আন্তর্জাতিক ডেট লাইন আছে, ডেট লাইন এই একটা জাহাজ, ঠিক আছে, যেতে যেতে, এটা ধরো আজকে আজকে ধরলাম আমি সোমবার, ধরলাম এটা সোমবার, এই জাহাজটা এটা এই দিকে চলে আসলো, ঠিক আছে, এই দিকে চলে আসলো, কথার কথা। তাহলে এটা কোন ডেট হবে? এটা একদিন এগিয়ে যাবে, বলা হচ্ছে মঙ্গলবার ধরতে হবে, তখন মঙ্গলবার এটা কাউন্ট হবে, সেই যেই ডেট লাইনটা পাস করবে এটা একদিন এগিয়ে যাবে, ঠিক আছে, এটা খেয়াল রাখবে। অর্থাৎ একটি জাহাজ, মানে ওটা তোমার তুমি যেটা ধরো আর কি, আমরা ফোন দেখে বা ক্যালেন্ডার দেখে যেভাবে ডেটটা সেট করি, ধরো কেউ ফোন নিয়ে আছে, হঠাৎ করে সোমবার ছিল, যে লাইনটা ক্রস করছে হয়ে যাচ্ছে মঙ্গলবার, এরকম ব্যাপার, এটা এগিয়ে যায়, এটা একটা সিস্টেম। যেমন আমরা এটা দ্রাঘিমা রেখার উপর ডিপেন্ডেবল। আমাদের ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা কত? 82.5 ডিগ্রি পূর্ব, এবং সেটা কোথায়? এলাহাবাদে আছে, ঠিক আছে। আমাদের দেশে ওইটাই স্ট্যান্ডার্ড টাইম ধরা হয়, ওটা অনুযায়ী সারা দেশে টাইম নির্ধারিত হয়। অর্থাৎ এখন আমাদের এখানে যদি সকাল 7টা হয়, মুম্বাইও 7টা, তামিলনাড়ুতেও 7টা বাজবে, সকাল 7টা। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে সকাল 7টা, আবার পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ ধরবে 7:30। ওরা আধ ঘন্টা আমাদের থেকে এগিয়ে আছে, কারণ ওদের প্রমাণ দ্রাঘিমা রেখা কিন্তু আলাদা। সেটা ওদের বাংলাদেশের প্রমাণ দ্রাঘিমা রেখা আমাদের দ্রাঘিমা রেখার মধ্যে দেখা যাচ্ছে একটা দ্রাঘিমা রেখা 4 মিনিট করে সময় ধরা হয়, একটা দ্রাঘিমা থেকে আরেকটা দ্রাঘিমা। তাহলে 4 × 7 = 28, 7.5 ডিগ্রি দ্রাঘিমা রেখাগত পার্থক্য আছে। যাই হোক, তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে, এটা পরীক্ষা আসে এবং WBCS প্রিলিমসে এসেছিল।
দেখো এই যে কোশ্চেনগুলো করাচ্ছি আপকামিং তোমাদের আমাদের রাজ্যের যে সমস্ত পরীক্ষা আছে, গ্রুপ সি, গ্রুপ ডি বা অন্যান্য পরীক্ষা, পাশাপাশি সেন্ট্রালের যে কোনো পরীক্ষায় কাজে লাগবে, কারণ এটা একটা সাবজেক্ট ভিত্তিক আলোচনা। ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী এটি কোথায় অবস্থিত? দক্ষিণ গঙ্গোত্রী এটি কোথায় অবস্থিত? আন্টার্কটিকা, আরব সাগর, ভারত মহাসাগর নাকি হিমালয়? এটি অবস্থিত মনে রাখবে আন্টার্কটিকাতে। আন্টার্কটিকা মানে দক্ষিণ মেরুতে। ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা হলো কোনটি? ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা হলো কোনটি? আরাবল্লী পর্বত, প্রাচীন ভঙ্গিল পর্বতমালা। আমাদের পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত? নিরক্ষীয় ব্যাস কত? নিরক্ষীয় ব্যাস মানে কি? ধরো এই হচ্ছে পৃথিবী, এই হচ্ছে পৃথিবী, এখানে আছে নিরক্ষরেখা। এইভাবে আমরা যদি দেখি, এই যে নিরক্ষরেখা একটা যাই হোক, তো এই যে গোল, আমরা ব্যাস মানে কি বলি? একটা বৃত্তর, একটা বৃত্ত আঁকা হলো, বৃত্তের মধ্যে সব থেকে বড় জ্যা। আর এটা তো পৃথিবী, একটা 3 ডাইমেনশনাল শেপ আঁকার জন্য আমরা নিরক্ষীয় এই তল বরাবর যে তোমার একটা বৃত্ত পাচ্ছি, এর যে ব্যাস সেটাই হচ্ছে নিরক্ষীয় ব্যাস। এটা কত কিলোমিটার হয়? নিরক্ষীয় ব্যাস এটি কত কিলোমিটার হয়? আনুমানিক 12,757 কিলোমিটার, 12,512, 11,757, 12,714 কিলোমিটার। উত্তর হবে 12,757 কিলোমিটার। এটা হচ্ছে নিরক্ষীয় ব্যাস। বোঝা গেল? অর্থাৎ এখানে আমি একটা ছবি দিয়ে বুঝিয়ে দিচ্ছি নিরক্ষীয় ব্যাসটা, দুটো এরকম ডটেড লাইন না এঁকে। নিরক্ষীয় ব্যাস যদি হয়, এই পৃথিবী, এটা হচ্ছে ধরো নিরক্ষীয় ব্যাস, নিরক্ষরেখা, এটা 12,757 কিলোমিটার প্রায়, ঠিক আছে। আর এই হচ্ছে ধরো মেরু ব্যাস, এটা মেরু ব্যাস। এই মেরু ব্যাসটা কত? এটা আমরা মেরু ধরলাম, মেরু ব্যাস। মেরু ব্যাসটা কত হবে? নিরক্ষরেখা বরাবর যদি আমরা দেখি 12,757, আর এটা হচ্ছে 12,714 কিলোমিটার। এটা হচ্ছে 12,714 কিলোমিটার অ্যাপ্রক্সিমেট। এটাও মনে রাখবে, এটা হচ্ছে মেরু ব্যাস, মানে একটা এইভাবে, একটা এইভাবে, এটা মাথায় রাখবে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 20 হচ্ছে জিওড। জিওড কি? আমরা পৃথিবীর আকৃতি অভিগত গোলক পাই, তাই তো? একটা পৃথিবীতে কোথাও পর্বত, কোথাও পাহাড়, এরকম এরকম মানে সেই আলুর মতো শেপ আছে, উঁচু নিচু উঁচু নিচু কিন্তু আছে। আমরা একটা অভিগত গোলক ধরি বা ডিম্বাকৃতি ধরে নিই, কিন্তু আলটিমেট তো এরকম নয়। পৃথিবীর আকৃতি অ্যাকচুয়ালি জিওড বলা হয়। সম অভিকর্ষীয় তল বিশিষ্ট পৃষ্ঠদেশকে অ্যাকচুয়ালি বলা হয় জিওড। তো পৃথিবীর আকৃতিটাও জিওড বলা হয়, যেটা অ্যাকচুয়াল সম অভিকর্ষীয় তল বিশিষ্ট পৃষ্ঠদেশকে আমরা জিওড বলে থাকি। আচ্ছা, আমাদের যে ব্যাচগুলো চলছে এগুলো প্রথমে বলেছি, একবার দেখে নাও, আমাদের অ্যাপের মধ্যে এই ব্যাচগুলো তোমরা পাবে। আচ্ছা, সৌরজগতের বামন গ্রহের সংখ্যা কয়টি? যেমন প্লুটো একটি বামন গ্রহ, তাই তো? তো বামন গ্রহ অ্যাকচুয়ালি গ্রহ ঠিক নয়, গ্রহের মতো অনেকটা, বাট এটাকে প্রপার গ্রহ বলা যায় না, ঠিক আছে? আকৃতিটাও গ্রহের থেকে অনেক ছোট হয়। তো সৌরজগতে এরকম বামন গ্রহের সংখ্যা কয়টি আছে? 9টি, 5টি, অসংখ্য নাকি 13টি? উত্তর হবে 5টি আছে। সৌরজগতের মধ্যে 5টি বামন গ্রহ আছে, সেগুলি হচ্ছে সেরেস, প্লুটো, হাউমিয়া, মেকমেক, এরিস। এই হচ্ছে 5টি বামন গ্রহ। মঙ্গল গ্রহের উদ্দেশ্যে রওনা দেওয়া আমাদের ইসরো তৈরি মঙ্গল যানটির নাম কি? কিউরিসিটি,
মম যেটাকে বলা হচ্ছে মার্স অরবিটার মিশন, নাসা ন্যাশনাল অ্যারোনটিক অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, অপশন ডি পিএসএলভি C-25। এখানে মনে রাখবে মঙ্গলযান যেটি পাঠানো হয়েছিল সেটার নাম হচ্ছে MOM, মার্স অরবিটার মিশন। ঠিক আছে, মার্স হচ্ছে মঙ্গল গ্রহ, অরবিটার মিশন সংক্ষেপে মম বলা হয়। এটি 2013 সালের 5 নভেম্বর উৎক্ষেপণ করা হয়েছিল এবং 2014 সালের 24 সেপ্টেম্বর মঙ্গল গ্রহের কক্ষপথে এটি প্রবেশ করে। এই মিশনটি ছিল ভারতের প্রথম আন্তঃগ্রহ মিশন এবং মঙ্গল গ্রহে পৌঁছানোর জন্য ইসরো এটা ওভারঅল যদি দেখি পৃথিবীর মধ্যে চতুর্থ মহাকাশযান সংস্থা করে তুলছে। অর্থাৎ এর আগে 3টি দেশ মঙ্গল গ্রহে তার কোনো যান পাঠিয়েছিল। আচ্ছা, অক্ষরেখার সর্বোচ্চ মান কত হয়? কোশ্চেন নাম্বার 23। অক্ষরেখা, আমরা এই যে পৃথিবী আঁকছিলাম এইগুলো হচ্ছে অক্ষরেখা। এটা প্রথম 0 ডিগ্রি, এইভাবে এরকম রেখাগুলো আছে, এগুলোকে অক্ষরেখা বলি। ঠিক আছে, এরকম অক্ষরেখা আছে। তো অক্ষরেখার সর্বোচ্চ মান কত হয়? 0 থেকে হয় এখানে 90 ডিগ্রি, উত্তর দিকে 90 ডিগ্রি, দক্ষিণ দিকে 90 ডিগ্রি। তাহলে এটা ধরো নর্থ, এটা সাউথ, উত্তর মেরু দক্ষিণ মেরু। আর দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান কত হবে? দ্রাঘিমা রেখার অক্ষরেখার সর্বোচ্চ মান 90 ডিগ্রি হবে। আর দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান, দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান হবে 180 ডিগ্রি। সর্বোচ্চ মান হচ্ছে 180 ডিগ্রি হবে। আচ্ছা, কোন স্থান এবং তার প্রতিপদ স্থান এর মধ্যে দ্রাঘিমার পার্থক্য কত হয়? কোন স্থান, ধরো আমরা এখানে আছি, এর ঠিক বিপরীত মেরুতে এরকম একটা দ্রাঘিমাংশগত একটা অবস্থান আমরা পাবো। তো এই দ্রাঘিমার মধ্যে ডিফারেন্সটা কত হয়? এটা হয়, মনে রাখবে, 180 ডিগ্রি। একটা স্থান এবং তার 180 ডিগ্রি দ্রাঘিমাগত বিপরীত স্থানটাকে আমরা প্রতিপাদ স্থান বলা হয়। সেই প্রতিবিম্ব যেমন বলি না, তোমার একটা আয়নার সামনে দাঁড়ালে প্রতিবিম্ব হবে, তো ওই স্থানের মানে ভৌগোলিকগত আর কি প্রতিবিম্ব বলা যেতে পারে। প্রতিপাদ স্থানের ডিফারেন্স হয় 180 ডিগ্রি। তাহলে সময়ের পার্থক্য কত হবে? একটা স্থান এবং তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য কত হয়? 180 × 4 মিনিট, মানে কত বলো তো? 4 × 8 = 72, 720 মিনিট। 720 মিনিট মানে কত? 12 ঘন্টা। এটাও কিন্তু পরীক্ষা আসে, আমি ক্যালকুলেশন করে দেখিয়ে দিলাম। 1 ডিগ্রির জন্য সময়ের পার্থক্য হয় 4 মিনিটের, 180 ডিগ্রির জন্য 4 × 8 = 72, 720 মিনিট। 720 মিনিট মানে 12 ঘন্টার ডিফারেন্স হয়। তাহলে একটা স্থান এবং তার প্রতিবাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য হয় 12 ঘন্টা। লাস্ট কোশ্চেন, মান্ডবী সমুদ্র সৈকত এটি কোন রাজ্যে অবস্থিত? মনে রাখবে গুজরাটে আছে। এবং লাস্ট এটা তোমরা একটা হোমওয়ার্ক করবে, জুহু সি বিচ এটি কোন রাজ্যে অবস্থিত? 26 কোশ্চেনের মধ্যে তোমার সঠিক উত্তর কত হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের ক্লাসগুলো করতে থাকো। ক্লাস অলরেডি 33-34 মিনিট হয়ে গেছে। ঠিক আছে, সেশনটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং ক্লাসগুলো করতে থাকো। আশা করি অনেক উন্নতি হবে। ওকে, তাহলে দেখা হচ্ছে নেক্সট সেশনে। ওকে, টাটা, বাই।